বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবক, স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো তোমরা। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ আনিসুর রহমান, সহকারী শিক্ষক, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর। তো তোমরা সকলেই জানো শিক্ষার্থীবৃন্দ যে আমি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই বিশ্ব পরিচয় নিয়ে বিগত দিনে অনেকগুলো ক্লাস করেছি। তো আমি ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করছি। ষষ্ঠ অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, তাই না? আমরা এই নির্বাচন ব্যবস্থা বা ষষ্ঠ অধ্যায়ের উপরে ইতিপূর্বে 2টি ক্লাস করেছি। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে নির্বাচন কি, নির্বাচনের প্রয়োজনীয়তা কি, এবং পাশাপাশি নির্বাচন ব্যবস্থা সম্পর্কে বা পদ্ধতি সম্পর্কে জেনেছি, তাই না? আচ্ছা, তো আজকে এরপরে ক্লাসে আমরা কি জেনেছি যে বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন নির্বাচন সম্পর্কে আমরা জেনেছি। জাতীয় নির্বাচন বলতে আমরা বুঝেছি কি, যে জাতীয় সংসদ নির্বাচন, তাই না, রাষ্ট্রপতি নির্বাচন ইত্যাদি। আর স্থানীয় পর্যায়ের নির্বাচন সম্পর্কে আমরা জেনেছি যেমন উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, তারপর রয়েছে জেলা পরিষদ নির্বাচন। এই বিভিন্ন ধরনের স্থানীয় পর্যায়ের নির্বাচন সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজকে ক্লাস শুরু করার আগে আজকে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব যে এই যে এত নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয় সারা বছর ব্যাপী, বা 5 বছর পর পর, তো এই নির্বাচন যারা পরিচালনা করেন এরকম তো একটা সংস্থা রয়েছে, তাই না? নির্বাচন তো এমনি এমনি পরিচালনা হতে পারে না। এই নির্বাচনকে কন্ডাক্ট করার জন্য বা পরিচালনা করার জন্য একটা সংস্থা রয়েছে বাংলাদেশে, যাকে বলা হয় নির্বাচন কমিশন। আর এই যে নির্বাচনগুলো যে অনুষ্ঠিত হয়, এই নির্বাচনগুলো কিন্তু বিভিন্ন এলাকা ভেদে হয়ে থাকে। সারা দেশকে বিভিন্ন সুনির্দিষ্ট কতগুলো এলাকায় ভাগ করা হয়, যে এলাকাগুলোকে আমরা বলি কি নির্বাচনী এলাকা। আর এই যে নির্বাচন অনুষ্ঠিত করতে গিয়ে নির্বাচনকে গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করার ক্ষেত্রে কিছু কি রয়েছে, নীতিমালা প্রয়োজন। এই যে নীতিমালা প্রণয়ন করে থাকে নির্বাচন কমিশন। তো এই যে আচরণবিধি বা নীতিমালা যেগুলো রয়েছে এগুলোকে বলা হয় নির্বাচনী আচরণবিধি। তো যা হোক, আজকে আমরা 3টা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে নির্বাচন কমিশন সম্পর্কে জানব, নির্বাচন কমিশনের কাজ জানব, নির্বাচনী এলাকা জানব, পাশাপাশি নির্বাচনী আচরণবিধিগুলো সম্পর্কে জানব। তো পাঠের শিরোনাম হচ্ছে আজকে আমাদের নির্বাচন কমিশন, নির্বাচনী এলাকা এবং নির্বাচনী আচরণবিধি। আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা একটু খাতায় তুলে নাও পাঠের শিরোনাম। নির্বাচন কমিশন নির্বাচনী এলাকা আরেকটা হচ্ছে নির্বাচনী আচরণবিধি। এই 3টা নিয়ে আজকে আমাদের আলোচনা। সবাই তুলে নিয়েছো খাতায়? ওকে। তো আমরা প্রথমে আসি যে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনটা আসলে কি, এটি নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। নির্বাচন কমিশন হচ্ছে এমন একটি সংস্থা যারা কি নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকেন। তাহলে যদি আমরা সংজ্ঞা আকারে বলতে চাই তাহলে কি বলতে পারি, যে নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব যে সংস্থার উপর অর্পিত হয়েছে সেই সংস্থাকে বলা হচ্ছে নির্বাচন কমিশন। তো বাংলাদেশেও একটা নির্বাচন কমিশন রয়েছে, আমরা সবাই জানি। এই নির্বাচন কমিশন যে রয়েছে এটির প্রধান অফিস রয়েছে আমাদের রাজধানী ঢাকায়।
তো এই যে নির্বাচন কমিশনে যিনি প্রধান থাকেন তাকে বলা হয় প্রধান নির্বাচন কমিশনার। একজন থাকেন প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনারকে সহযোগিতা করার জন্য আরও কয়েকজন কমিশনার থাকেন। এই যে কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার এই পদগুলো কিন্তু সাংবিধানিক পদ। তা আমরা জানি যে সাংবিধানিক পদে নিয়োগ সাধারণত কে দিয়ে থাকেন? রাষ্ট্রপতি দিয়ে থাকেন। রাষ্ট্রপতি সংবিধানের আলোকে এই প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদেরকে নিয়োগ দিয়ে থাকেন। কতদিনের জন্যে? যেদিন থেকে তারা নিয়োগ পাবেন সেই দিন থেকে 5 বছরের জন্য তারা নিয়োগপ্রাপ্ত হন। তো নির্বাচন কমিশন কি এটা আমরা জানলাম। এই নির্বাচন কমিশন নির্বাচন যে অনুষ্ঠিত করে থাকে, হ্যাঁ, বা নির্বাচন কমিশন যে কাজগুলো করে থাকে, মানে এই কাজগুলো সম্পর্কে এখন আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তোমরা দেখো পোস্টার পেপারে আমি নির্বাচন কমিশনের কিছু কাজ পয়েন্ট আউট করেছি, এগুলো একটা একটা করে আমরা এখন আলোচনা করব। তোমরা পোস্টারে লক্ষ্য করো, এখানে নির্বাচন কমিশনের কাজ 11টি কাজ দেয়া আছে, আমি একটা একটা করে ব্যাখ্যা করব। তো প্রথম কাজটা কি দেয়া আছে? ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদকরণ। ভোটার তালিকা কি? যারা ভোটাধিকার প্রাপ্ত নাগরিক, হ্যাঁ, বাংলাদেশের যারা ভোটাধিকার প্রাপ্ত নাগরিক 18 বছরের ঊর্ধ্বে সাধারণত হতে হবে। তো এই যে ভোটাধিকার প্রাপ্ত যে নাগরিক রয়েছে, এটা কি হয়? ভোটার তালিকা, তাদের জন্য একটা তালিকা প্রণয়ন করা হয় সারা দেশব্যাপী। এটা একটা সুনির্দিষ্ট সময়ে করা হয়, অথবা এইরকমও হয় যে এটা বছরব্যাপী চলতেও থাকে। হালনাগাদের কাজটা, হালনাগাদ বলতে আপডেট করা। হ্যাঁ, ধরো যে কিছু ভোটার গত 1 বছরে মৃত্যুবরণ করেছে, তাদের ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেয়া। আবার যারা নতুন ভোটার হয়েছে, নতুন যারা প্রাপ্তবয়স্ক হয়েছে 18 বছরের উপরে, তাদেরকে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা। হ্যাঁ, এটা হচ্ছে হালনাগাদকরণ। তো ভোটার একটা তালিকা প্রণয়ন করে প্রথমত, এরপরে সেই তালিকা অনুযায়ী তারা এই হালনাগাদ করার কাজটা করতে থাকেন। এতে করে কি হয়? আপডেট হয়ে যায়, তথ্যগুলো সবসময় আপডেট থাকে, যে আমাদের সর্বশেষ ভোটার সংখ্যা কত, এটা আমরা এই হালনাগাদের মাধ্যমে জানতে পারি। তাহলে প্রথম কাজটাই হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন এবং সেটা হালনাগাদ। এটা নির্বাচন কমিশনের প্রথম কাজ। এরপরের কাজটা কি দেখো? সকল নির্বাচন ও উপনির্বাচন পরিচালনা করা। যত নির্বাচন আমরা জানি যে জাতীয় পর্যায়ের নির্বাচন এবং স্থানীয় পর্যায়ে অনেকগুলো নির্বাচন নিয়ে আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি। এই সকল নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এবং কি করে? এর পাশাপাশি উপনির্বাচন। আমি বলেছিলাম যে দিনাজপুরে আমাদের এই সদর মানে পৌর উপজেলায় একটা উপনির্বাচন হয়ে গেল কিছুদিন আগে, গত 20 অক্টোবরে। তো এই যে উপনির্বাচন বলো বা জাতীয় পর্যায়ের নির্বাচন বলো বা স্থানীয় পর্যায়ে যত নির্বাচন আছে, সবগুলো নির্বাচন পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। আচ্ছা, এরপরে আমরা আসি নির্বাচনী প্রতীক বরাদ্দ করা। আমরা জানি যে বিভিন্ন দলীয়ভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন। আবার স্থানীয় পর্যায়েও নির্বাচনগুলো, বিশেষ করে চেয়ারম্যান, মেয়র, হ্যাঁ, এই পদগুলো দেখা যায় যে দলীয়ভাবে এখন হচ্ছে। তো এই যে যারা প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, তাদের মধ্যে তো একটা প্রতীক বরাদ্দ করতে হয়। দলীয় হলে দলীয় প্রতীক, যেমন আমরা জানি যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক, দলীয় প্রতীক হচ্ছে কি? নৌকা। এরপরে বিএনপির আমরা জাতীয় প্রতীক, ওদের যে দলীয় প্রতীক আছে, দলীয় প্রতীকটা কি? ধানের শীষ। আবার আছে জাতীয় পার্টির দলীয় প্রতীক হচ্ছে লাঙ্গল। এরকম অনেক দলের অনেকগুলো জাতীয় প্রতীক রয়েছে, প্রত্যেকটা দলে একটা করে জাতীয় প্রতীক রয়েছে। তো এই দলীয় প্রতীক রয়েছে। তো এই যে দলীয় প্রতীক বরাদ্দ করার দায়িত্বটা কার? নির্বাচন কমিশনের, তাই না? এরপরে আসি আমরা
নির্বাচনী 4 নম্বর পয়েন্ট আছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ। পুরো দেশকে অনেকগুলো বা সুনির্দিষ্ট করে কতগুলো নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয়েছে। এই সুনির্দিষ্ট এলাকায় বিভক্ত করে সেগুলো সীমানা নির্ধারণ করা হয়েছে। এই সীমানা নির্ধারণ করার কাজটি কে করে থাকেন? নির্বাচন কমিশন করে থাকেন। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ কোন এলাকার কতটুকু সীমানা হবে এটি কিন্তু নির্বাচন কমিশন নির্ধারণ করে থাকেন। এরপরে আসি আমরা সারা দেশে ভোট কেন্দ্র স্থাপন। আমরা জানি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র, বিশেষ করে জাতীয় ইলেকশনের সময় সারা দেশব্যাপী ভোট কেন্দ্র স্থাপন করা হয়। এই ভোট কেন্দ্র স্থাপনের দায়িত্ব নির্বাচন কমিশনের। কোথায় কোথায় ভোট কেন্দ্র স্থাপন করা হবে, কোন প্রতিষ্ঠানে করা হবে, সেটা কিন্তু নির্বাচন কমিশন নির্ধারণ করে থাকেন। এটা একটা নির্বাচন কমিশনের অন্যতম কাজ। এরপরে আছে নির্বাচনী আচরণবিধি তৈরি। আচরণবিধি মানে আমরা যেটা এর আগে একটু বললাম যে কোন কাজ করা যাবে, কোনটি করা যাবে না। এই যে আচরণবিধি, এই আচরণবিধি তৈরির কাজটি কিন্তু নির্বাচন কমিশন থেকে করা হয়ে থাকে। এই আচরণবিধি তৈরি করার একটাই উদ্দেশ্য, যেন ভোটটা কি গ্রহণযোগ্য, সবার কাছে গ্রহণযোগ্য হয়, অবাধ হয়, সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, তাই না? আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে। এরপরে আসি আমরা ব্যালট পেপার মুদ্রণ। ব্যালট পেপার বলতে যে পেপারের মাধ্যমে ভোটাধিকার প্রাপ্ত নাগরিকগণ ভোট প্রদান করেন সেই পেপারটাকে বলা হচ্ছে ব্যালট পেপার। এই ব্যালট পেপার মুদ্রণ, মুদ্রণ মানে ছাপানো। এই ব্যালট পেপার ছাপানো কাজটি করে থাকে কে? নির্বাচন কমিশন। এরপরে আসি আমরা ব্যালট বাক্স প্রস্তুত। ব্যালট বাক্স আগে ছিল অস্বচ্ছ ব্যালট বাক্স, এখন স্বচ্ছ ব্যালট বাক্স বের হয়েছে, যাতে করে সব কিছু বাক্সের মধ্যে কতগুলো ভোট পড়েছে এটা অনুমান করা যায় বা দেখা যায়। এটাকে মানে ভোটটাকে গ্রহণযোগ্য করার জন্য এই স্বচ্ছ ব্যালট বাক্স এখন প্রস্তুত করা হয়েছে। এবং সর্বশেষ আমরা জানি যে এখন ই ভোটিং সিস্টেমও চালু হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে ই ভোটিং কার্যকর করা হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা আসি যে নির্বাচনী আচরণবিধি যথাযথ প্রয়োগ। আমরা জানি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, যারা কি নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে এই আইন শৃঙ্খলা বাহিনী যথাযথভাবে কাজ করে থাকেন। এবং তারা কাজ করে থাকেন কার আন্ডারে? নির্বাচন কমিশনের অধীনে কাজ করে থাকেন। এরপরে আছে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ। নির্বাচন যেদিন অনুষ্ঠিত হয় সেদিন কিন্তু নির্বাচনের দায়িত্বে অনেক অফিসার থাকেন। আমরা জানি প্রিজাইডিং অফিসার থাকেন, সহকারী প্রিজাইডিং অফিসার থাকেন, পোলিং অফিসার থাকেন, এছাড়া আনসার বাহিনী থাকেন, পুলিশ বাহিনী, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এই ভোট গ্রহণ করার ক্ষেত্রে সহযোগিতা করে থাকেন। তো এই যে বিভিন্ন অফিসাররা যারা ভোট গ্রহণ করেন এবং তারা ফলাফলও প্রস্তুত করে দেন কাকে? নির্বাচন কমিশনকে। এই নির্বাচন কমিশন থেকে সেটা কি করা হয়? ফলাফলটা প্রকাশ করা হয়। আচ্ছা, এরপরে আসি আমরা নির্বাচনী বিরোধ নিষ্পত্তি। নির্বাচন নিয়ে যদি কারো কোনো অভিযোগ থাকে, কোনো আপত্তি থাকে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন সেই আপত্তি বা বিরোধের নিষ্পত্তি করে থাকে। এটাও নির্বাচন কমিশনের একটি অন্যতম প্রধান কাজ। তো আমরা এতক্ষণ 11টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম যে কাজগুলো নির্বাচন কমিশন থেকে করা হয়। এই কাজগুলোই প্রধানত নির্বাচন কমিশন একটা সুষ্ঠু, আমরা বলি যে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন করার ক্ষেত্রে নির্বাচন কমিশন এই কাজগুলো করে থাকেন। তো আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছো। এখন আমরা যাব নির্বাচনী এলাকা। এর পরের বিষয়টা ছিল আমাদের নির্বাচনী এলাকা নিয়ে। তো আমরা নির্বাচনী এলাকা তাকেই বলবো যে একটা দেশকে কয়েকটি সুনির্দিষ্ট এলাকায় ভাগ করে, একটা দেশকে সুনির্দিষ্ট কতগুলো এলাকায় ভাগ করে যে নির্বাচন অনুষ্ঠান করা হয়, এই সুনির্দিষ্ট এলাকাগুলোকে বলা হচ্ছে নির্বাচনী এলাকা। তো আমরা জানি এই নির্বাচনী এলাকাটা এক এক ইলেকশনের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। যেমন
জাতীয় পর্যায়ের যে নির্বাচন, যেমন জাতীয় সংসদ নির্বাচন, এটির ক্ষেত্রে বাংলাদেশকে, গোটা বাংলাদেশকে আমরা জানি কি জাতীয় সংসদের যে নির্বাচন হয় 300টি আসনে নির্বাচন হয়, তার মানে সমগ্র দেশকে 300টি নির্বাচনী এলাকায় বিভক্ত করা আছে। আবার দেখো স্থানীয় পর্যায়ে যে নির্বাচনগুলো হয়ে থাকে, যেমন উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই নির্বাচনগুলো আবার এদের যে নির্বাচনী এলাকা এগুলোও কিন্তু আলাদা। জাতীয় পর্যায়ের নির্বাচনের ক্ষেত্রে একরকম, আবার স্থানীয় পর্যায়ের নির্বাচনের ক্ষেত্রে আরেক রকম। তো এগুলো নির্ধারণ করে কি নির্বাচন কমিশন নির্ধারণ করে থাকেন। তো নির্বাচন কমিশন এই যে জাতীয় পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে যে এলাকাগুলো নির্ধারণ করে থাকেন, তার কিছু কারণ আছে। একটা মানে প্রধান কারণ হচ্ছে কি যে এক এলাকার ভোটার আরেক এলাকায় গিয়ে যেন ভোট দিতে না পারেন। মানে প্রত্যেক ভোটারের নির্দিষ্ট এলাকা রয়েছে, সে অন্য এলাকা গিয়ে নিজ এলাকা বাদ দিয়ে আরেক এলাকা গিয়ে ভোট দিতে পারবেন না। এই জন্য নির্বাচন কমিশন নির্বাচনী এলাকা গোটা দেশকে কয়েকটি এলাকায় ভাগ করে থাকেন, যাতে করে নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। তাহলে এতক্ষণ আমরা জানলাম নির্বাচন কমিশন সম্পর্কে, নির্বাচনী এলাকা সম্পর্কে, এবং এখন যেটা জানবো সেটা হচ্ছে নির্বাচনী আচরণবিধি। তো নির্বাচনী আচরণবিধিগুলো জানার আগে যে নির্বাচন আচরণবিধি কি এইটুকু আমরা একটু জানব। যে একটা নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কি করে থাকেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার ক্ষেত্রে যে বিধিবিধান বা নীতিমালা জারি করে থাকে সেগুলোকে বলা হচ্ছে নির্বাচনী আচরণবিধি। নির্বাচনী আচরণবিধি যদি সুষ্ঠুভাবে পালন করা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে নির্বাচনটা সবার কাছে গ্রহণযোগ্য হবে, ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে। তো আমরা এই নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত কিছু নির্বাচনী আচরণবিধি সম্পর্কে এখন একটু জানার চেষ্টা করব। তোমরা একটু লক্ষ্য করো পোস্টারে, এখানে 60টি মোটামুটি প্রধানত এই আচরণবিধিগুলো আমরা লক্ষ্য করে থাকি। এখানে 60টি আচরণবিধি দেয়া আছে, আমরা একটা একটা করে জানার চেষ্টা করব। প্রথম যে আচরণবিধি এখানে দেয়া আছে যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমাবেশ বা মিছিল করা যাবে না। প্রার্থীগণ যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী হন তারা কি করেন, মনোনয়নপত্র আগে সংগ্রহ করেন। কোথা থেকে? রিটার্নিং অফিসারের কাছ থেকে। এই রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। সংগ্রহ করার পর সেটি পূরণ করে তারা সুনির্দিষ্ট ডেটে এই রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে যান। এই যে যখন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অনেক সময় আমরা দেখি কি অনেক দলের লোকজনকে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান, মিছিল করেন, বা সমাবেশ করার চেষ্টা করেন। এটি কিন্তু করা যাবে না। এটি নির্বাচনী আচরণবিধি যদি করে থাকে কোনো প্রার্থী, তাহলে সেটা হবে কি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। আচ্ছা, এরপরে আমরা আসি 2 নম্বর পয়েন্টে, যে দেয়ালে বা অন্য কোথাও কোনো কিছু লেখা বা পোস্টারে লাগানো যাবে না। আমরা দেখি যে পোস্টার, অনেক সময় পোস্টার দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়ালে বা বাড়ির ওয়ালে অনেক প্রার্থী লাগিয়ে থাকেন। এটা আসলে করা যাবে না। এখানে বলা আছে যে দেয়ালে লেখা পোস্টার লাগানো যাবে না, পাশাপাশি লেখাও যাবে না। অনেকে ওয়ালের মধ্যে অনেক কিছু লেখে প্রার্থী সম্পর্কে। এই কাজগুলো আগে খুব হয়ে থাকতো, আমরা ছোটোবেলায় দেখেছি, কিন্তু এখন এগুলো খুব স্ট্রিক্টলি মানা হয়। যে কারো ওয়ালে নির্বাচনে যারা প্রার্থী থাকেন তারা কিন্তু তাদের প্রচারণার ক্ষেত্রে মানুষের বা কোনো প্রতিষ্ঠানের ওয়ালকে ব্যবহার করতে পারবেন না। এরপর 3 নম্বরে আমরা দেখি যে কোনো রাস্তায় বা সড়কে জনসভা করা যাবে না। রাস্তায় সাধারণত দেখি যে আমাদের বড় বড় যে রাস্তাগুলো রয়েছে, রাস্তার উপরে অনেক সময় জনসভা করে থাকেন তারা প্রার্থীরা। রাস্তার মধ্যে বা সড়কে এটা কিন্তু নির্বাচনী আচরণবিধি যদি কেউ
মানে সমাবেশ করে থাকেন, তাহলে সেটি কিন্তু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে, এটিও করা যাবে না। এরপরে আমরা দেখি 4 নম্বরে আছে যে রশিতে পোস্টার বা প্লাকার্ড ঝোলানো যাবে। এইটা আবার যাবে রশির মধ্যে, দড়ির মধ্যে আমরা দেখি যে ইলেকশনের সময় বিভিন্ন জায়গায় রশির মধ্যে কি পোস্টারগুলো ঝোলানো থাকে, এটি কিন্তু করা যাবে। এটি নির্বাচন কমিশনের যে আচরণবিধির মধ্যে এটা পড়ে, এটা করা যাবে এবং এটা হয়েও থাকে, আমরা সবসময় দেখি। আচ্ছা, এরপরে আছে যে প্রচারের জন্য কোনো গেট তৈরি বা আলোকসজ্জা করা যাবে না। অনেক সময় জাতীয় পর্যায়ের নির্বাচনের ক্ষেত্রে আমরা এর আগে দেখেছিলাম যে হ্যাঁ বড় বড় গেট তৈরি করা হতো বা আলোকসজ্জা করা হতো নির্বাচনী প্রতীক দিয়ে, হ্যাঁ লাইটিং করা হতো, এটিও কিন্তু করা যাবে না, এটি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এরপরে বলা আছে মোটর সাইকেল বা কোনো যানবাহনে মিছিল করা যাবে না। অনেকে মোটর সাইকেলে কী করেন, অনেক প্রার্থীরা শোডাউন করেন, অনেকগুলো মোটর সাইকেল নিয়ে নির্বাচনী এলাকায় প্রচারে নেমে যান, এটিও কিন্তু নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এটি করলে কি করবেন, যদি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কি প্রার্থীর সাজা দিতে পারেন। সর্বশেষ যে পয়েন্টটি আছে এখানে যে নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো উপহার, খাদ্য বা পানীয় পরিবেশন করা যাবে না। নির্বাচনী ক্যাম্প বলতে আমরা দেখি যেদিন নির্বাচন অনুষ্ঠিত হয় সেদিন অনেক প্রার্থী তারা নির্বাচনী এলাকার আশেপাশে বসে ভোটারদের ভোটার নাম্বার দিয়ে থাকেন, সিরিয়াল নাম্বার দেন। হ্যাঁ, সেক্ষেত্রে অনেক প্রার্থীর লোকজন কী করেন যে ভোটারদেরকে হয়তো খাদ্য সামগ্রী খাওয়ানোর ব্যবস্থা করার চেষ্টা করেন, উপহার দেওয়ার চেষ্টা করেন এবং পানীয় পরিবেশন করার চেষ্টা করেন, এটিও কিন্তু নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন, এটিও করা যাবে না। তার মানে এখন আমরা যে পয়েন্টগুলো দেখলাম এই 60টি পয়েন্ট, এই 60টির মধ্যে 6টি আছে করা যাবে না, শুধু একটাই যাবে, সেটা হচ্ছে রশিতে পোস্টার বা প্লাকার্ড ঝোলানো যাবে, শুধু এইটি করা যাবে, বাকিগুলো করা যাবে না, করলে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হবে। তো এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা জানলাম নির্বাচন কমিশন সম্পর্কে, নির্বাচনী আচরণবিধি সম্পর্কে জানলাম এবং পাশাপাশি জানলাম নির্বাচনী এলাকা সম্পর্কে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো এখন একটি তোমাদের বাড়ির কাজ আমি দেবো, তোমরা একটু খাতায় বাড়ির কাজটা লিখে নাও সবাই। হোমওয়ার্ক। নির্বাচন কমিশন কি স্থানীয় পর্যায়ে সুষ্ঠু নির্বাচনে কি কি মেনে চলা উচিত, কি কি মেনে চলা উচিত তার একটি তালিকা তৈরি করো। তো ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।